নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে। এএফসি পুরো একটা জোকার। এএফসি কিন্তু সিদ্ধান্ত জানালো মোহনবাগানের চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়ে। এএফসি কি বলছে সেটা তোমাদেরকে জানাবো। এরপর মোহনবাগানের কি করা উচিত সেই নিয়েও কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কথা বলবো আজকের আইএসএলের একটা দুর্দান্ত ম্যাচ ছিল এফসি গোয়া বনাম ব্যাঙ্গালোর এফসির মধ্যে। বড় ম্যাচ ছিল, এবং যেই ব্যাঙ্গালোর এফসি এখনো পর্যন্ত আইএসএল ডমিনেট করে যাচ্ছিল, সেই ব্যাঙ্গালোর এফসিকে কিন্তু এফসি গোয়া ডমিনেট করে হারালো। নিজেদের ঘরের মাটি এফসি গোয়া 3-0 জিতলো। সন্দেশ ছিঙ্গেনের রিটার্ন হলো, এবং সন্দেশ ছিঙ্গেন ফিরতেই কিন্তু এফসি গোয়া দল চেঞ্জ। সেই ম্যাচ নিয়েও কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ব্যাঙ্গালোর এফসি, যারা কিন্তু এই মরশুম এখনো পর্যন্ত সব থেকে কনসিস্টেন্ট পারফর্মার ছিল, আইএসএল শিল্ডের দিকে আস্তে আস্তে এগোচ্ছিল, যদিও অনেক খেলা বাকি, এখনো অনেক টেবিল পাল্টাবে, বাট এখন অব্দি ব্যাঙ্গালোর এফসি কিন্তু ভালোই স্টার্ট করেছিল। সেই ব্যাঙ্গালোর এফসি কিন্তু ফাইনালে গিয়ে এফসি গোয়ার কাছে আটকে গেল এবং 3-0 হারলো। ব্যাঙ্গালোর এফসির সোনার ডিফেন্স ছিল বলতে গেলে। লাস্ট 6টা ম্যাচে তারা মাত্র একটা গোল কনসিড করেছিল, এবং যে গোলটা কনসিড করেছিল সেটাও পেনাল্টি ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে। সেই হিসেবে দেখতে গেলে 6টা ম্যাচে দুরন্ত ডিফেন্স করার পর 7 নম্বর ম্যাচে এসে কিন্তু ব্যাঙ্গালোর এফসি 3-0 হারলো। যেমন মোহনবাগান ব্যাঙ্গালুরুতে খেলতে গিয়েছিল, গিয়ে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে সম্পূর্ণ ডমিনেটেড হয়ে গিয়েছিল, ওই টাইপেরই আজকে একটা ফিলিংস কিন্তু ব্যাঙ্গালোর এফসি পেল এফসি গোয়ার ঘরের মাঠে খেলতে গিয়ে। কিচ্ছু করতে পারেনি ব্যাঙ্গালোর এফসি, কিচ্ছু করতে পারেনি। মানে ভেবে চিনতে বলতে গেলে একটা নাওরেম রোশনের শট যেটা ডেঞ্জার হয়নি, একটা সুনীল ছেত্রীর নর্মাল হেডার, এইগুলোই মনে পড়ছে। অ্যাটাক কোথায়? এফসি গোয়া টিম পুরো চেঞ্জ। অ্যাকচুয়ালি এফসি গোয়ার এই টিমটার যে স্ট্রেংথ আছে, আমি যখন আইএসএল এর টপ 3 প্রেডিক্ট করেছিলাম, সেখানে মোহনবাগান, মুম্বাই এবং গোয়া আমার টপ 3 ছিল, কারণ গোয়ার টিমটার মধ্যে সেই ক্ষমতা আছে। বাট গোয়া কিন্তু সেই লেভেলের স্টার্টটা করতে পারেনি, এবং সেটার হয়তো মেন কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের ইনজুরি। বাট এখন কিন্তু গোয়ার সেই মেন প্লেয়ারগুলো ফিরছে, যার মধ্যে সব থেকে বড় অ্যাডিশন সন্দেশ ছিঙ্গেনের ফিরে আসা। সন্দেশ ছিঙ্গেন ফিরলে ডিফেন্স কীরকম দেখাবে গোয়ার, সেটা আজকে আমরা দেখতে পেলাম। ওডিওনা ইন্ডিয়া সন্দেশ ছিঙ্গেনের ডিফেন্স কিন্তু লাস্টবার যেরকম খেলছিল সেরকমই দুরন্ত কিন্তু ডিফেন্স খেললো, সেরকম কিন্তু বিশাল কিছু করতে পারেনি ব্যাঙ্গালোর এফসি। সন্দেশ ছিঙ্গেনের পাশাপাশি অবশ্যই বলতে হবে মোহাম্মদ ইয়াসিরের ফিরে আসা। মোহাম্মদ ইয়াসিরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ আর কি প্লেয়ার এই এফসি গোয়া টিমে, যেখানে ব্রাইসনকে খেলাতে হচ্ছিল। তো সেই জায়গাতে ইয়াসির আসাতে কিন্তু অবশ্যই তোমার এফসি গোয়ার অ্যাটাক আরও শক্তিশালী হলো। ইয়াসির তো দুর্দান্ত একজন টেকনিক্যালি স্ট্রং প্লেয়ার, এবং আরও একজন টেকনিক্যালি ভীষণ কোয়ালিটি প্লেয়ার ইকের গোয়ারও টেক্সেনা, সেও কিন্তু ইনজুরি থেকে ফিরছে। আজকে কিন্তু সেও একটা অ্যাসিস্ট পেল। তো আস্তে আস্তে গোয়ার মেন কি প্লেয়ারগুলো ফিরছে, এবং গোয়া দলটা কিন্তু আস্তে আস্তে এরকমই ফুটবল খেলবে। গোয়া কিন্তু এখন একটা ভীষণ শক্ত চ্যালেঞ্জ হয়ে পরের ম্যাচগুলোয় দেখা দিতে চলেছে। সব দলকেই কিন্তু এবার গোয়া দলকে ভয় পেয়ে চলতে হবে। সেই সংকেতই কিন্তু টেবিল টপার ব্যাঙ্গালোর এফসিকে হারিয়ে এফসি গোয়া দিয়ে রাখলো, এবং মোহনবাগান কিন্তু অবশ্যই আরমান্দ সাদিকু এফসি গোয়াকে কিছুটা ধন্যবাদ দিতে পারে এই মুহূর্তে। তার কারণ হচ্ছে মানে মোহনবাগান এবং ব্যাঙ্গালোরে কিন্তু এখন মোটামুটি একই জায়গায় চলে এসেছে। মোহনবাগান যদি পরের দিন উড়িষ্যাকে হারিয়ে দিতে পারে, মোহনবাগানও 7 ম্যাচে 16 পয়েন্টে চলে যাবে, ব্যাঙ্গালোর এফসিও কিন্তু 7 ম্যাচে 16 পয়েন্টে আছে। এবার যদি আজকের ম্যাচের আমরা কথা বলি, সেখানে ফার্স্ট হাফটা কিন্তু হয়েছে, লড়াই হয়েছে, বাট সেরকম ওপেনিং হয়নি। মানে গোয়া একটা দুটো ওপেন পেয়েছিল, একদমই ব্যাঙ্গালোর এফসি পায়নি। মোটামুটি ফুটবল হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে এফসি গোয়া 3টে গোল করে চলে যায়। সেকেন্ড হাফেও এফসি গোয়াই বেটার টিম ছিল, অবভিয়াসলি 3টে গোল করেছে। এবং যদি গোলগুলোর কথা বলি, প্রথম গোলটার ক্ষেত্রে পেদ্রো ক্যাপোর মিস্টেক। পেদ্রো ক্যাপো আলবার্তো নোগুয়েরাকে বল খেলাতে যায়, যেখানে কিন্তু বলটা জিতে নেয় সাহিল তাবড়া বল দেয় হচ্ছে মোহাম্মদ ইয়াসিরকে। ইয়াসির বল নিয়ে খুব সুন্দর রান করে, এবং আনসেলফিসলি খুব সুন্দর জায়গায় বলটা আরমান্দ সাদিকুর কাছে যায়। সাদিকু কিন্তু শুধুমাত্র ফিনিশ করে দেয়। আরমান্দ সাদিকু কিন্তু স্টার্ট করলেই গোল করছে। এফসি গোয়া 7টা ম্যাচ খেললো, তার মধ্যে ইস্ট বেঙ্গল ম্যাচটায় সাদিকু অ্যাভেলেবেল ছিল না। বাকি 6টা ম্যাচে সাদিকু স্টার্ট করলো, 6টা ম্যাচেই কিন্তু সাদিকু গোল করলো। সাদিকুর গোল করা থামছে না। আর ওভারঅল যদি এই মরশুমের শুরু থেকে আমরা বলি, মরশুম শুরুর আগে ওই যে একটা গোয়াতে টুর্নামেন্ট হচ্ছিল, সেই টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচে গোল করেছে। তার আগের একটা প্রিসিজন ম্যাচে গোল করেছে। মানে ওভারঅল যদি আমরা বলি, টানা 12টা ম্যাচে এফসি গোয়া দলে সাইন করার পর টানা 12টা ম্যাচে গোল করেছে আরমান্দ সাদিকো, এবং আইএসএলও সেই রেকর্ডটা কন্টিনিউ করছে, প্রত্যেক ম্যাচে গোল করেছে। উল্টো দিকে নর্থ ইস্টের হয়ে সেটা আলাদিন আজারেকেও আমরা করতে দেখছি। ফলে কিন্তু লড়াইটা জমছে, এবং সাদিকু কিন্তু ভাই
প্রত্যেক ম্যাচে গোল করছে, আলাদাই খেলছে। এবং সেই জায়গাতে সাদিকুর যখন কথা হচ্ছেই, সাদিকু কিন্তু একটা অবভিয়াসলি মানে ওই গোলটা করার আগেও একটা গোল করার সুযোগ ছিল যেটা মিস করে, তবে সাদিকু কিন্তু ফাইনালি গোলটা পেয়ে যায় ইয়াসিরের অ্যাসিস্ট থেকে। ব্রিলিয়ান্ট অ্যাসিস্ট ইয়াসিরও করেছিল। দেন সেকেন্ড গোলটার ক্ষেত্রে সাদিকুর অ্যাসিস্ট, গুরপ্রীত সিং সান্ধুর ভুল। গুরপ্রীত সিং সান্ধুকে কিন্তু সাদিকু প্রেস করে গুরপ্রীত বল নিয়ে বক্সের মধ্যে দাঁড়িয়েছিল, গুরপ্রীতের পা থেকে বল কেড়ে নেয় সাদিকু, কেড়ে নেয় বলতে বলটাকে আর কি টাচ করে বল চলে যায় ব্রাইসনের পায়ে। ভাই হোয়াট এ ফিনিশ ব্রাইসন ফার্নান্ডেজ, ব্রিলিয়ান্ট, মানে একদম মাপা ফিনিশ। যেই অ্যাঙ্গেল থেকে যেভাবে ফিনিশ করা দরকার, অতটা দূর থেকে গোলকিপার এগিয়ে এসেছে, চিপ করে দেয়া গোলকিপারের মাথার উপর দিয়ে তোমার রাহুল ভেকেও যাচ্ছিল ডিফেন্স করতে, বাট একদম পারফেক্ট ফিনিশ, আলাদাই দেখতে লেগেছে, একদম মানে চুমু ফিনিশ যেটাকে বলা যায়, সেই ফিনিশটা কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ করে। গোয়া 2-0 গোলের লিড পায় এবং পরবর্তীকালে গিয়ে ডেজান ড্রাজিচের গোল 92-93 মিনিটের মাথায় অ্যাডেড টাইমে গিয়ে, যেখানেও আবার ডিফেন্সের ভুল কিছুটা, ডেজান ড্রাজিচি প্রেস করে বল যেতে ইকের গোয়ারোটেক্সেনা বল পায় এবং খুব সুন্দর চিপ করে আবার ডেজান ড্রাজিচের জন্য বলটা রাখে। ড্রাজিচের দারুণ ফিনিশ, ডেজান ড্রাজিচ সেও কিন্তু দারুণ খেলেছে। মানে এই প্লেয়ারটার দিকে মরসুম শুরুর আগে থেকে আমার নজর ছিল যে এই প্লেয়ারটা ভালো করতে পারে, এবং আজকের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হলো, দারুণ খেললো। তো সম্পূর্ণ কিন্তু ব্যাঙ্গালোর এফসিকে এফসি গোয়া ডমিনেট করে বেরিয়ে গেছে, 3-0 হারিয়েছে, যেটা কিন্তু লিগ টেবিলের হিসেবে একটা বিশাল বড় আর কি রেজাল্ট। এবং ব্যাঙ্গালোর এফসির ডিফেন্সকে কিন্তু প্রথমবার এতটা শেকি লাগলো। নিখিল পূজারি না থাকাটা কিন্তু অবশ্যই ব্যাঙ্গালোর এফসির ডিফেন্সকে কিছুটা দুর্বল করেছে। নিখিল পূজারি ওভারঅল এই মরসুম জুড়ে বেশ ভালো খেলছিল। দেন যদি আমরা চলে যাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, মোহনবাগান খেলতে পারবে কি পারবে না? দেখো, খেলতে পারবে না সেটা আমরা ধরেই নিয়েছিলাম, কারণ এএফসি সবসময় ওই আরব কান্ট্রিদের চেটে বেড়ায় এবং সেটাই কিন্তু আজকে এএফসি জানিয়েছে। তো এই যে মোহনবাগানকে বাদ দিয়ে দিল ইরানে না যাওয়ার জন্য, অথচ আল নাসের যেতে চাইল না, সেই ম্যাচ হলো দুবাইয়ে, ইরানে ম্যাচ হলো না। তো সেই নিয়ে প্রচুর ইন্টারন্যাশনাল মিডিয়াও কথা বলেছে, আমাদের দেশের মিডিয়াও কথা বলেছে, কন্টেন্ট ক্রিয়েটাররাও কথা বলেছে। তো সেখানে এএফসি কিন্তু জানাচ্ছে, স্টেটমেন্ট দিয়েছে যে মোহনবাগানের কেসটা অবশ্যই ফোর্স মেজারের কেস, এটা অবশ্যই জরুরি অবস্থার জন্য মোহনবাগান যেতে পারেনি, সেই জন্য এএফসি মোহনবাগানকে কোনো শাস্তি দেবে না। মানে মনে করা হচ্ছিল না মোহনবাগান না যাবার জন্য হয়তো এএফসি বড়সড় রকমের কোনো ফাইন করতে পারে, সেসব কিছু এএফসি করবে না। মোহনবাগানকে হয়তো এএফসি টুর্নামেন্টগুলো থেকে ভবিষ্যতে নিষিদ্ধ করতে পারে, এটাও একটা পসিবিলিটির কথা মানে মনে করা হচ্ছিল। এএফসি সেটাও জানিয়েছে পরের বছর মোহনবাগান যদি আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কোয়ালিফাই করে, সেখানে মোহনবাগান খেলতে পারবে। কারণটা তো অবভিয়াস, মোহনবাগান তো অবভিয়াস কারণের জন্য যায়নি, আর যে কারণের জন্য যায়নি সেটা 100% লজিক্যাল কারণ, প্লেয়ারদের লাইফ রিস্ক হতে পারত। কি হয়েছে আমরা দেখেছি, সেখানে এএফসি সব বুঝতে পেরেছে, মোহনবাগানকে কোনো শাস্তি দেবে না, কোনো মোহনবাগান ব্যান খাবে না, সব কিছুই খেলতে পারবে। বাট এই মরসুমের বাকি ম্যাচগুলো মোহনবাগান আর খেলতে পারবে না, এটাই এএফসি বলেছে। মানে এই মরসুমের আর ম্যাচ খেলা যাবে না, এই মরসুমে আর কোনো ম্যাচ মোহনবাগান খেলতে পারবে না, বাট অন্য কোনো শাস্তি মোহনবাগান পাচ্ছে না, পরের মরসুম কোয়ালিফাই করলে খেলবে, কোনো ফাইন হচ্ছে না, এই সব কিছু। এবার কথার কথা হচ্ছে, যখন তুমি বুঝতে পারছো যে যে কাজটা মোহনবাগান করেছে সেটা সঠিক কাজ করেছে, ওই সময় ওখানে গিয়ে খেলা যেত না, সেটা এএফসি স্বীকারও করছে, মোহনবাগানকে কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না, কারণ কি মোহনবাগান ভুল করেনি তাই শাস্তি দেওয়া হচ্ছে না, তাহলে বাকি ম্যাচগুলো মোহনবাগান কেন খেলতে পারবে না? কেন বাকি টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে উইথড্রন করে দেওয়া হলো? এর উত্তর কে দেবে? মোহনবাগান ভারতীয় টিম বলে কি মানে তাদের ভারতীয় প্লেয়ারদের জীবনের দাম নেই নাকি? ওদিকে আল নাসের বলছে আমরা গিয়ে খেলবো না, আল নাসেরের ম্যাচ চলে গেল দুবাইয়ে, মোহনবাগান বললো আমরা খেলবো না, মোহনবাগানকে মানে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। যদি এই এএফসির মানে অবস্থা হয়, যদি এই জোকারগুলো এএফসি চালায়, সেখানে ভবিষ্যতে এএফসি টুর্নামেন্টগুলো নিয়েও সেরকম আর ক্রেজ থাকবে না। ইন্ডিয়ার চেষ্টা করা উচিত অন্য কোনো জায়গায় চলে যাওয়া, এএফসি থেকে বেরোনো। আর এএফসি কিন্তু শুধু ইন্ডিয়া নয়, মানে ওয়েস্ট এশিয়ান কান্ট্রিগুলোকে বাকি কান্ট্রিগুলোর থেকে অবশ্যই সবসময় বেশি প্রেফারেন্স দেয়। আরব কান্ট্রিগুলো তাদের টাকা বেশি, তাদেরকে সবসময় বেশি প্রেফারেন্স দেয়, এটা এএফসি করে থাকে। তো দেখা যাক মোহনবাগান এটার প্রতিবাদে কিছু করে কিনা, এটার বিরুদ্ধে অ্যাপিল করে কিনা, আরও হায়ার অথরিটিতে যায় কিনা। দেখো, এএফএফ এর থেকে আমি কিছু এক্সপেক্ট করি না, ওদের থেকে তো আরও কিছু এক্সপেক্ট করা যায় না, ওরা আরও খারাপ। তো এই হচ্ছে এএফসির বক্তব্য, তোমাদের বক্তব্য জানিও কমেন্টে। আর মোহনবাগানের অবশ্যই এর বিরুদ্ধে অ্যাপিল করা উচিত। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।